আপনার চাকরির অধিকার কোন আইন দ্বারা নির্ধারিত হয়? আপনি কি কোনো প্রতিষ্ঠানের মালিক? আপনি কি শ্রমিক, কর্মচারী, অফিসার, এক্সিকিউটিভ, এইচআর অথবা অন্য কোনো পদে চাকরি করেন? অথবা আপনি আসলে জানেনই না আইনের দৃষ্টিতে আপনার অবস্থান কোথায়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আইনের দৃষ্টিতে আপনার অবস্থান কোথায় এবং আপনি কি কি সুযোগ সুবিধা ডিজার্ভ করেন। আজকের ভিডিওতে আমরা জানব শ্রমিকের সংজ্ঞা কী এবং আপনি কি আসলে শ্রমিক, শ্রমিকদের বিভিন্ন শ্রেণী এবং আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, আপনার অধিকার কি, আইন অনুযায়ী আপনাকে স্থায়ী করা হয়েছে কিনা। তবে বিস্তারিত বর্ণনার আগে প্রথমেই আপনাদের জন্য একটি ডিসক্লেমার। শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওটি কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব বিশ্লেষণ, যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি করা হয়েছে, তবে এটি কোনো সরকারি দপ্তরের অফিসিয়াল বক্তব্য নয়। যদি কোনো মতপার্থক্য থাকে তাহলে মূল আইন প্রাধান্য পাবে। চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, শ্রমিক কাকে বলে? আপনি কি আসলেই শ্রমিক? বাংলাদেশে শ্রম আইন অনুযায়ী শ্রমিক হলেন যে কেউ যিনি কোনো নিয়োগকর্তার অধীনে মজুরি বা বেতনের বিনিময়ে কাজ করেন। যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা শিল্পে দক্ষ অদক্ষ কায়িক বা মানসিক শ্রম দিয়ে থাকেন, যিনি সরাসরি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন অথবা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পান। তবে প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শ্রমিক হিসাবে গণ্য হবেন না। আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জেগেছে, প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কারা? এরা মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যারা শ্রমিক বা কর্মচারী নিয়োগ করেন, বেতন ও ভাতাদি নির্ধারণ করেন, চাকরি থেকে অপসারণ বা অবসান ঘটান, চূড়ান্ত পাওনাদি পরিশোধ করেন, প্রতিষ্ঠানের ব্যয় অনুমোদন বা নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে নিযুক্ত থাকেন, তবে তাকে শ্রমিক হিসাবে গণ্য করা হবে না। তবে এই সত্য প্রযোজ্য তখনই যখন মালিক বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে তাকে প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। যদি লিখিতভাবে প্রশাসনিক দায়িত্ব না থাকে তাহলে কি হবে? যদি কোনো ম্যানেজার বা প্রশাসনিক কর্মকর্তা লিখিত কোনো নিয়োগপত্র বা ক্ষমতাপত্র না পান, তবে তিনি শ্রমিক হিসাবে গণ্য হবেন। এর কারণ, শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সংজ্ঞা নির্ধারণ করা হয় তার কাজের প্রকৃতি অনুযায়ী, পদবি অনুযায়ী নয়। কেউ যদি শুধুমাত্র ম্যানেজার বা অফিসার নামে পরিচিত হন, কিন্তু তার চাকরির কোনো লিখিত চুক্তি বা প্রশাসনিক ক্ষমতা না থাকে, তাহলে তিনি শ্রমিক হিসাবে বিবেচিত হবেন এবং শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা পাবেন। যদি কোনো ব্যক্তিকে শুধু একটি বা দুইটি প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক দায়িত্ব লিখিতভাবে দেওয়া হয়, কিন্তু সবগুলো দায়িত্ব না দেওয়া হয়, তাহলে তিনি শ্রমিক হিসাবে গণ্য হবেন এবং শ্রম আইন অনুযায়ী তার সকল অধিকার থাকবে। কারণ বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী শ্রমিক নয় এমন ব্যক্তি হতে হলে তাকে একাধিক প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক দায়িত্বে থাকতে হবে এবং সেই দায়িত্বগুলো লিখিতভাবে প্রদান করতে হবে। যদি কেউ শুধুমাত্র নিয়োগ, বেতন নির্ধারণ বা চাকরি থেকে অপসারণের মতো কিছু নির্দিষ্ট কাজের অনুমতি পান, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার জন্য চূড়ান্ত অর্থনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা না পান, তাহলে তিনি এখনও শ্রমিক হিসাবেই গণ্য হবেন। চলুন কয়েকটা উদাহরণ দেখি। একটি কারখানার সুপারভাইজার, যিনি শুধুমাত্র শ্রমিকদের কাজ তদারকি করেন কিন্তু কাউকে চাকরি থেকে বরখাস্ত বা বেতন নির্ধারণ করতে পারেন না, তাহলে তিনি শ্রমিক হিসাবেই গণ্য হবেন। একটি অফিসের অ্যাকাউন্টস অফিসার, যিনি শুধু বেতন প্রক্রিয়াকরণ করেন কিন্তু চূড়ান্ত অনুমোদন দিতে পারেন না, তিনিও শ্রমিক হবেন। আপনি কখন শ্রমিক হিসাবে গণ্য হবেন না? যদি কোনো ব্যক্তিকে লিখিতভাবে সকল প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি শ্রমিক নিয়োগ, চাকরিচ্যুত, বেতন নির্ধারণ, চূড়ান্ত পাওনাদি পরিশোধ এবং প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা পান, তখন তিনি শ্রমিক হিসাবে গণ্য হবেন না। সুতরাং প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজের একটি বা দুটি দায়িত্ব থাকলেই কেউ শ্রমিকের আওতা থেকে বাদ যাবেন না, যদি না সবগুলো ক্ষমতা লিখিতভাবে দেওয়া হয়। কেন এটি গুরুত্বপূর্ণ? যদি কোনো ব্যক্তি শ্রমিকের মর্যাদা না পান, তাহলে তিনি চাকরি হারালে শ্রম আইন অনুযায়ী কোনো সুবিধা পাবেন না, যেমন বেতন, ছুটির পাওনা, বরখাস্তের ক্ষতিপূরণ, সুযোগ সুবিধার দাবি ইত্যাদি। আসুন আরও কয়েকটি উদাহরণ দেখি। একজন ব্যক্তি অফিসে ম্যানেজার নামে পরিচিত, কিন্তু তার কোনো লিখিত ক্ষমতা নেই। তিনি শুধু মালিকের নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং শ্রমিকের মতোই বেতন পান। সেই ক্ষেত্রে তিনি শ্রমিক হিসাবে গণ্য হবেন এবং শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা পাবেন। কিন্তু যদি তার কাছে লিখিতভাবে নিয়োগপত্রের প্রশাসনিক ক্ষমতা দেওয়া থাকে, তাহলে তিনি শ্রমিক এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিক হিসাবে কোনো সুবিধা পাবেন না। আপনার চাকরির পদবির চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার কাজের প্রকৃতি। আসুন এবার দেখে নিই কিছু শ্রমিকের উদাহরণ।
একজন টেক্সটাইল কারখানার মেশিন অপারেটর হলো শ্রমিক। একজন অফিসের হিসাবরক্ষক শ্রমিক, একজন কল সেন্টারের প্রতিনিধি শ্রমিক। তাহলে ডেস্ক জব করা ব্যক্তিরাও কি শ্রমিক? উত্তর অবশ্যই হ্যাঁ, ডেস্ক জব করা ব্যক্তিরাও শ্রমিক। একজন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট শ্রমিক, একজন স্কুলের কেরানি শ্রমিক, একজন কোম্পানির গ্রাফিক ডিজাইনার শ্রমিক, একজন কাস্টমার সার্ভিস অফিসার শ্রমিক। এখন আমরা জানব শ্রমিকের প্রকারভেদ এবং আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমেই আসি শিক্ষাধীন শ্রমিক, যারা প্রশিক্ষণের জন্য নিয়োগ পান এবং কাজ শিখছেন। তারা ভাতা পান, তবে পূর্ণাঙ্গ মজুরি পান না। উদাহরণ, একজন নতুন অ্যাকাউন্টেন্ট যিনি একটা প্রাইভেট ব্যাংকে ইন্টার্ন করছেন। বদলি শ্রমিক, কোনো স্থায়ী শ্রমিক অনুপস্থিত থাকলে তার পরিবর্তে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। একটা উদাহরণ দেই, অফিসে কোনো স্থায়ী শ্রমিক ছুটিতে গেলে তার বদলি হিসাবে কাউকে রাখা হয়। সাময়িক শ্রমিক, কোনো শ্রমিককে সাময়িক শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে সাময়িক ধরনের কাজে সাময়িকভাবে তাকে নিয়োগ করা হয়। একটা উদাহরণ দেই, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসে 3 মাসের জন্য একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া হলো। অস্থায়ী শ্রমিক, কোনো শ্রমিককে অস্থায়ী শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে তাহার নিয়োগ এমন কাজের জন্য হয় যা একান্তভাবে অস্থায়ী ধরনের এবং যা সীমিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। একটা কথা মনে রাখবেন, অস্থায়ী প্রকৃতির কাজের জন্য অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়, স্থায়ী ধরনের কাজের জন্য অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান বা কারখানায় চালু হওয়ার পর যতদিন কারখানা বা প্রতিষ্ঠানটি চালু থাকবে এবং সেখানে যে কাজগুলো চলমান থাকবে সেসব পদে অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। তাহলে অস্থায়ী শ্রমিক কিভাবে নিয়োগ করা যাবে, চলুন একটা উদাহরণ দেখি। ধরুন, কোনো একটা প্রতিষ্ঠান নতুন একটা সেকশনের জন্য একটা বিল্ডিং তৈরি করা লাগবে। তাহলে ওই বিল্ডিংটি তৈরি করতে কিছু শ্রমিক কয়েক মাসের জন্য কাজ করলো। ওই শ্রমিকগুলোকে অস্থায়ী শ্রমিক বলা যাবে। শিক্ষানবিশ শ্রমিক, কোনো শ্রমিককে শিক্ষানবিশ শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো স্থায়ী পদে আপাতত তাকে নিয়োগ করা হয় এবং তাহার শিক্ষানবিশকাল সমাপ্ত না হয়। স্থায়ী শ্রমিক, কোনো প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে তাকে স্থায়ীভাবে নিযুক্ত করা হয় অথবা প্রতিষ্ঠানে তিনি তাহার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করেছেন। মৌসুমী শ্রমিক, কোনো শ্রমিককে মৌসুমী শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে মৌসুমকালে কোনো শ্রমিককে মৌসুমী কাজে নিয়োগ করা হয় এবং মৌসুম চলাকাল পর্যন্ত কর্মরত থাকেন। উদাহরণ হিসাবে একটি আখমারাই কলের কর্মী মৌসুমী শ্রমিক হিসাবে বিবেচিত হবেন। মৌসুম শেষ হলে শ্রমিকের চাকরি থাকে না, তবে পরের মৌসুমে পুরনো শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষানবিশ শ্রমিক থেকে স্থায়ী হওয়ার নিয়ম কি? কেরানি সংক্রান্ত কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল হবে সর্বোচ্চ 6 মাস এবং অন্যান্য শ্রমিকের জন্য এই সময়টা হবে 3 মাস। তবে এখানে একটা শর্ত আছে, একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষানবিশকাল আরও 3 মাস বৃদ্ধি করা যাবে যদি কোনো কারণে প্রথম 3 মাসে তাহার শিক্ষানবিশকালে তাহার কাজের মান নির্ধারণ করা সম্ভব না হয়। চাকরি যদি লিখিতভাবে স্থায়ী না করা হয় তাহলে কি হবে? শিক্ষানবিশকাল শেষে বা 3 মাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফার্মেশন লেটার না দেওয়া হলেও শ্রম আইনের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিক স্থায়ী শ্রমিক বলেই গণ্য হবেন এবং স্থায়ী শ্রমিকের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। এখন আমরা আলোচনা করব শ্রমিকদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে। বাংলাদেশ শ্রম আইন শ্রমিকদের জন্য নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। তার মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার, নির্ধারিত ন্যূনতম মজুরি অনুযায়ী বেতন পাওয়া, কাজের সময় ও অতিরিক্ত সময়ের মজুরি, দৈনিক বা সাপ্তাহিক নির্দিষ্ট কর্মঘণ্টা এবং অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম মজুরি পাওয়া, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম পরিবেশ, দুর্ঘটনামুক্ত স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা, ছুটি ও বিরতির অধিকার, বার্ষিক ছুটি, অসুস্থতা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, সাপ্তাহিক ছুটি ও নির্দিষ্ট বিরতির সুবিধা, চাকরির স্থায়িত্ব ও অপসারণের নিয়ম, যথাযথ কারণ ছাড়া চাকরিচ্যুতি নয় এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বরখাস্ত বা চাকরির অবসান করা। শ্রমিক কল্যাণ সুবিধা, কল্যাণ সুবিধা, চিকিৎসা সুবিধা ও দুর্ঘটনার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ, শ্রমিক ইউনিয়ন করার অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের এবং শ্রম অধিকার রক্ষার জন্য সংগঠিত হওয়ার অধিকার রয়েছে, শ্রম আদালতে ন্যায্য বিচার পাওয়ার অধিকার, মালিকপক্ষের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে অভিযোগ দাখিল ও প্রতিকার পাওয়া, সমান কর্মের জন্য সমান মজুরি, লিঙ্গভেদে বা অন্য কোনো কারণে বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান মজুরি পাওয়া, দুর্ঘটনা ও স্বাস্থ্যজনিত ক্ষতিপূরণ, কর্মস্থলে দুর্ঘটনা বা অসুস্থতার জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, গর্ভবতী নারী শ্রমিকদের অধিকার, মাতৃত্বকালীন সুবিধা ও নির্ধারিত ছুটি, সামাজিক নিরাপত্তা সুবিধা,
পেনশন, ভবিষ্যৎ তহবিল ও কল্যাণ সুবিধার সুযোগ। এছাড়াও আরও অনেক ধরনের সুযোগ আছে। অন্য ভিডিওগুলোতে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এখন আমরা আলোচনা করব শ্রমিকদের পুনরায় নিয়োগের সুযোগ সম্পর্কে। যদি কোনো শিক্ষানবিশ চাকরি ছেড়ে দেন এবং 3 বছরের মধ্যে আবার সেই প্রতিষ্ঠানে কাজ পান, তাহলে তার শিক্ষানবিশ পুনরায় গণনা করা হবে। এছাড়াও যদি কোনো স্থায়ী শ্রমিককে নতুন পদে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ দেওয়া হয়, তবে তিনি যে কোনো সময় পূর্বের স্থায়ী পদে ফেরত যেতে পারবেন। আসুন পুরো ভিডিওটার একটা সামারি করে ফেলি। ডেস্ক জব বা অফিসে কর্মচারীরাও শ্রমিক, যদি তারা নিয়মিত বেতনের বিনিময়ে কাজ করেন। শ্রম আইন অনুযায়ী সবাইকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে আপনার শ্রমিক হিসেবে অনেকগুলো অধিকার রয়েছে। তাহলে এবার বলুন, আপনি কোন ধরনের শ্রমিক? আপনার কাজের অভিজ্ঞতা কেমন? নিচে কমেন্টে জানান। আপনার কমেন্ট এবং শেয়ার এই ভিডিওগুলোকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। আরও শ্রম আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।